স্বাগত জানাচ্ছে টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকের দিনে আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং আমার সাথে আরও যুক্ত আছেন সেন্ট ম্যারিজ কলেজ ইন্ডিয়ানার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি অতিথিদের সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদের একাংশ আমি দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলছেন 2024 সালের নির্বাচনে হোয়াইট হাউস এবং সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর এখন পর্যন্ত দলটি নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করতে পারেনি। দ্য হিলের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমরা এখনো জানি না কি ভুল হয়েছে, এমনকি এর কোনো ফরেনসিক বিশ্লেষণও হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমি এমন একটি স্টেটের প্রতিনিধিত্ব করি যার জনসংখ্যা 21টি স্টেটের মিলিত জনসংখ্যার চেয়েও বেশি, অথচ দলের ভেতর এমন কোনো আলোচনা হয়নি যেখানে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্ব থাকে। ডেমোক্রেটিক পার্টির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই গভর্নর আরো বলেন, আমি এখনো বুঝে উঠতে পারছি না এই পার্টি আসলে কি, কে নেতৃত্ব দিচ্ছে, কোন পথে যাচ্ছে, সবই অস্পষ্ট। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির ভেতরে এই নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের নেতা থেকে কর্মী, একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে সব জায়গায় এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে, এক ধরনের হতাশা দেখা যাচ্ছে। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মঙ্গলবার এক বক্তৃতায় বলেছেন, চীনের বিরুদ্ধে চলমান শুল্ক যুদ্ধ টেকসই নয় এবং তিনি আশা করেন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শিগগিরই একটি ডিএসকেলেশন বা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া শুরু হবে। তবে জেপি মর্গান চেইসের জন্য একটি ব্যক্তিগত সভায় বেসেন্ট স্বীকার করেন, এখনো চায়না এবং আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু হয়নি। আর একটি সংবাদ আজকের দিনে আলোচনায় রয়েছে, কালকে থেকেই আলোচনায় আছে, আজকের দিনেও সারাদিনই আসলে চর্চা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসনের চাপ এবং ফেডারেল তহবিল বন্ধের হুমকির প্রতিবাদে। ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টিকে ইহুদি এবং মুসলিম বিরোধী বিদ্বেষ নিয়ে গঠিত টাস্কফোর্সকে সব রিপোর্ট, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং তথ্য হস্তান্তরের নির্দেশ দিয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মতে তাদের সাংবিধানিক স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রশাসন হার্ভার্ডের ভিসা প্রোগ্রাম, গবেষণা তহবিল এবং ট্যাক্স সুবিধা বাতিলের হুমকি দিলেও বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে জানান দিয়েছে তারা এসব রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। বিষয়টি আমেরিকার উচ্চশিক্ষা ব্যবস্থার স্বাধীনতা নিয়ে একটা বিতর্ক কিন্তু সৃষ্টি করেছে। এবং আন্তর্জাতিক প্রসঙ্গে আমাদের থাকবে আজকে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে চাই। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি, যে দলটির উপরে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি, নতুন করে যে দলটি আত্মপ্রকাশ করেছে এবং সাধারণ মানুষের অনেক আশা প্রত্যাশার প্রতিফলন যেই দল, সেই দলের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে। এমন অবস্থায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তো চলছেই। দলের একজন যুগ্ম সচিবকেও দল থেকে অব্যাহতি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সবকিছু মিলিয়ে আসলে নতুন করে প্রশ্ন উঠেছে যে পুরনো যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রয়েছে, সেই দলগুলোর মতোই আসলে নতুন দলটিও আচরণ করছে। কি হতে পারে পরিস্থিতি সামনের দিকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনাকে দিয়েই শুরু করি। ক্যালিফোর্নিয়ার গভর্নর বলছেন ডেমোক্রেট যে দল নিজেদের আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা সবকিছু বাদ দিয়ে আসলে এই দলের নেতৃত্ব কারা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, দলটি এখন কি করছে, সামনের দিকে আসলে কি করতে চায়, কোন রকম কোনো পরিকল্পনা, কোন রকম কোনো নির্দিষ্ট কোনো কিছু কিন্তু আসলে আমরা দেখছি না। দলের ভেতরে এক ধরনের হতাশাও দেখা যাচ্ছে এবং দল থেকে আসলে অনেক নেতাকর্মীরা বিচ্ছিন্নও হয়ে যাচ্ছে, মনোবল হারাচ্ছেন। আপনার পর্যালোচনা শুনি। হ্যাঁ, ডেমোক্রেটিক পার্টির একটা সমস্যা হলো যে এর বিভিন্ন উইং রয়েছে। এর প্রোগ্রেসিভ উইং যেটা, সেটা কিন্তু খুব অ্যাক্টিভ, যেটা আমরা দেখছি যে অকাজিও কর্টেজ আর বার্নি স্যান্ডার্স তারা বিভিন্ন জায়গাতে মিটিং করছে। এই ক্যালিফোর্নিয়াতে বে এরিয়াতে তাদের মিটিংয়ে অনেক লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। কাজেই মানে এই অংশটা অ্যাক্টিভ, কিন্তু আবার এটা তো একটা প্ল্যাটফর্ম পার্টি আমরা বলি, যেখানে বিভিন্ন মোটামুটি যারা কনজারভেটিভ নন, তাদেরই একটা সমারোহ ওখানে।
এর মধ্যে বিভিন্ন শেড আছে, বিভিন্ন গ্রুপ আছে। বোঝা গেল যে মানে এর যে সেন্ট্রাল যে নেতৃত্ব যেখানে আছেন ডিএনসির যারা রয়েছেন তারা কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল লোকজন নন। কি যে পলিসি হচ্ছে, এবং তাতে যদি কেভিন নিউসাম মানে বলছেন যে উনি সেটা জানেন না, সেটা তো একটা খুবই গভীর শঙ্কার বিষয়। যে মনে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির কোনো সেন্ট্রালাইজড প্ল্যান কিংবা তাদের যে আত্মসমালোচনা, যে 2024-এ তারা কি কি ভুল করেছে, 2023 নির্বাচনে তাদের কি কি 2024-এর নির্বাচনে তাদের কি কি ভুল হয়েছে, তার কোনো আত্মসমালোচনা হচ্ছে না। আত্মসমালোচনা করে এর রেমেডি বের করাটাই হলো একটা যে কোনো দলের জন্য সবচেয়ে মঙ্গল নিয়ে আসে। সেটা সেই পথে ডেমোক্রেটিক পার্টি হাঁটছে না। এই কারণে যে কেভিন নিউসামের যে কমপ্লেন, সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ আমরা তো জানছি না কে কে এর নেতা, কি এর প্ল্যান, এগুলো কিন্তু জানা হচ্ছে না। মনে হচ্ছে যে আমরা অতীতেও লক্ষ্য করেছি যে কমিউনিকেশনের ব্যাপারে আমরা গত প্রায় 3-4টা নির্বাচনে দেখেছি যে ডেমোক্রেটিক পার্টি তার যে কমিউনিকেশন জনগণের সঙ্গে, সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। খুব একটা, যেমন বাইডেন অনেক ভালো কাজ করেছে কিন্তু সেটা জনগণ জানার সুযোগ পায়নি। এই যে একটা বিরাট তাদের একটা ল্যাগ রয়েছে, তাদের একটা, আমি মনে করছি যে তার একটা দীনতা রয়েছে। এই 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 দীনতাকে তারা কিছুতেই যেন সামাল দিতে পারছে না। এটা থেকে যে বের হয়ে এসে একটা মানে দারুণ অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড়াবে, সেটাও হচ্ছে না। আরো আমরা একটা লক্ষ্য করছি যে লোকাল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি বেশ কয়েকটা নির্বাচনে তারা ইগনোর করেছে। তারা শুধু প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এমফেসাইজ করে, সেটাও কিন্তু একটা দারুণ দুর্বলতা। এগুলো থেকে যদি তারা বের হতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টির অবস্থা যে কি হবে বলা যাচ্ছে না। জি, আমি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার কাছ থেকেও আসলে একইভাবে জানতে চাইবো যে দলের ভেতরে এক ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কের মেয়র কিন্তু দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। চাক শুমারের জনপ্রিয়তা কমে গেছে নিউ ইয়র্কারদের কাছে, এরকম একটি গণমাধ্যমের জরিপ আমরা সম্প্রতি দেখতে পারলাম। এএলসি বিভিন্ন জায়গায় যদিও ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন, কিন্তু তারপর আসলে দলের ভেতরে সবকিছু কেমন যেন একটু ছাড়া ছাড়া, এবং নেতৃত্ব দিচ্ছেন কে, এই প্রশ্নটা আসলে বারবার উঠছে। আপনি ডেমোক্রেট দলের ভবিষ্যৎ আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ ধন্যবাদ সকল দর্শকদেরকে। দুই তিনটা বিষয় আমি এখানে ফোকাস করব। মেইন বিষয়গুলো আমাদের মোস্তফা ভাই উনি নিয়ে আসছেন। তো প্রথমত হচ্ছে যে ফ্রাস্ট্রেশনটা একেবারে ক্লিয়ার, যে দলের ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন এবং হচ্ছে যে বিচ্ছিন্নতাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এমন একটা পরাজয়ের পরে ডেমোক্রেট দল তাদের যদি নিজেদের যদি আত্মসমালোচনাটা যদি না করে, এবং নর্মালি আমেরিকার কালচারে একটা ইলেকশনের পরে প্রত্যেক দল তাদের কেন হারলো এটা নিয়ে একটা একাডেমিক রিসার্চ করে, সিস্টেমেটিকলি তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইজ করে তারা কতগুলো জিনিস ঠিক করে যে these are some of the factors behind our loss, এবং সে অনুসারে তারা পরের পলিসিগুলো তারা ঠিক করে। তো এটা খুবই কনসার্নের বিষয় যে এখন পর্যন্ত এরকম কোনো লক্ষণীয় আলাপ আলোচনা, যেটা গ্যাভিন নিউসাম বলছেন যে এটা উনি দেখছেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে উনি হচ্ছে যে খুব ধারণা করা হচ্ছে যে উনি 2028 সালের ইলেকশনে উনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো তার জন্য এটা আরো অনেক বেশি কনসার্নের যে এত বিশাল একটা জনগোষ্ঠীর প্রতিনিধি, তো তিনি যদি ওরকম কোনো আলাপ আলোচনার মধ্যে অংশগ্রহণ মানে না করেন, অথবা তিনি যদি ইনভাইটেড না হন, তার মানে হচ্ছে কোনো আলাপ হচ্ছে। তো সেটার পরিণতি উনি ভালো করে বুঝছেন যে এটা মানে হচ্ছে যে ডেমোক্রেট পলিটিক্স এর ফিউচারের জন্য এটা খুব বড় ধরনের একটা শঙ্কার বিষয়।
তার দুই একটা বিষয় আছে যেটা আমি একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে উনি বলছেন যে আসলে ডেমোক্রেটরা হচ্ছে যে দে আর সর্ট অফ আনউইলিং টু এঙ্গেজ ইন অপোজিং ভিউ পয়েন্ট। সে বলছে যে আসলে কনজারভেটিভ যেই ভয়েস আছে আমেরিকাতে, তাদের আসলে বক্তব্যগুলো শোনা উচিত, তাদের তাদের দিকে নজর দেওয়া উচিত। যে আমরা ডেমোক্রেট পলিটিক্স খুব সম্ভবত ওই জিনিসগুলোকে আমরা যেহেতু অ্যাভয়েড করছি বা বিভিন্নভাবে ডেমোক্রেটরা এই এই জিনিসগুলোকে ইগনোর করছে, সেটার পরিণতি হয়তো এইটার সাথে, এই ইলেকশনের হার জিতের সাথে জড়িত রয়েছে। আরেকটা বিষয় যেটা মোস্তফা ভাই শেষের দিকে একটু বলছেন যে যে বেশ কিছু লোকাল ইলেকশন হচ্ছে, তা আমার কাছে যেটি মনে হচ্ছে যে বর্তমানে ট্রাম্প প্রশাসনের যেই বিভিন্ন বিষয়ে যে ধরনের রিয়াকশন মানুষের কাছ থেকে আসছে, সেক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচনটা আমেরিকাতে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন ডেমোক্রেটরা যদি নিষ্ক্রিয় হয়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে থাকে, এবং তারা যদি কোনো সক্রিয়তা না শো করে, তাহলে সেটি সেটি এই অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একদিক থেকে বেটার, এবং আমেরিকার পলিটিক্যাল ফিউচারের জন্য সেটা অনেক বেশি নেগেটিভ। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা ভ্যালিড কনসার্ন যেটা নিউসম শো করেছে, সেই কনসার্নে ডেমোক্রেট পলিটিক্স এর অ্যাটেনশন দেওয়া খুবই জরুরি মনে করি। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ থেকে দেখছি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষই কিন্তু অনেক সময় সড়কে নেমে আসছেন, তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, কিন্তু ডেমোক্রেট দলের পক্ষ থেকে যে প্রতিবাদটা আসার কথা, সড়কে সড়কে, মোড়ে মোড়ে, অলিতে গলিতে, কিংবা তাদের নীতি নির্ধারকদের কাছ থেকে যে পরিমাণ শক্ত বার্তা আসার কথা, জনগণের সাথে একাত্মতা প্রকাশ করার কথা, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটি কি শুধুমাত্র হচ্ছে নেতৃত্বের দুর্বলতার কারণেই হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আপনি এটা একদম ঠিক ভালোভাবে পিন পয়েন্ট করেছেন, যেটা নেতৃত্বের দুর্বলতা এবং এদের কোনো কনসার্টের ঐক্যবদ্ধ যে একটা সিদ্ধান্ত, যাকে ভিত্তি করে তারা অগ্রসর হবে, সেটা তো দারুণভাবে আমরা দেখছি যে নেই। এই কারণেই কিন্তু এই ডেমোক্রেটিক পার্টি তারা অনেক কাজগুলো করে যেটা জনসাধারণের পক্ষে কাজ করে, সাধারণ জনগণের, কিন্তু যখন নির্বাচন আসে তখন সেটাকে মানে ফলে পরিণত করা, তার রেজাল্টটাকে মানে ফসল ঘরে নিয়ে আসা আর হয় না। এর কারণ হলো, আমার যেটা মনে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টিতে কতগুলো কোটারি আছে, বিভিন্ন কোটারি আছে, এবং এই কোটারিগুলোই ওই লোকাল, তাদের ওই কোটারির ভেতরেই তারা অ্যাক্টিভ। কোনো একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই যে এগিয়ে যাওয়া, এটা সামহাও মিসিং। আরো একটা ব্যাপার আছে এখানে, খুব জটিল ব্যাপার। আপনি দেখবেন যে ডেমোক্রেটিক পার্টির স্ট্রেংথের ভেতরে রয়েছে মাইনরিটি পার্টিসিপেশন, সংখ্যা লঘিষ্ঠদের পার্টিসিপেশন। তাহলে সংখ্যালঘিষ্ঠদের মধ্যে কারা কারা? যেমন ধরুন হিসপ্যানিক এবং আফ্রো আমেরিকান, এ দুটো বিরাট বড় দুটো গ্রুপ। তারপরে তো অন্যান্যরা আছে, মুসলিম এবং অন্যান্যরা। কিন্তু এই যে দুটো বড় গ্রুপ যদি আপনি দেখেন, তারা কিন্তু যদিও ডেমোক্রেটিক পার্টির সমর্থক, কিন্তু একজন আর একজনকে দারুণভাবে অপছন্দ করে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যদি কোথাও আপনি হিসপ্যানিক ক্যান্ডিডেট দেন, আফ্রো আমেরিকানরা তাতে খুব উৎসাহ নিয়ে নামে না। কনভার্সলি যদি আপনি মানে আফ্রো আমেরিকানদেরকে দেন, তাহলে যে এরা হিসপ্যানিকরা অতটা উৎসাহ নিয়ে নামে না। তার প্রমাণ আপনি দেখবেন যে গেল নির্বাচনে যে কামালা হ্যারিসের পক্ষে আমরা দেখলাম যে এলাকাগুলোতে প্রচুর হিসপ্যানিক রয়েছে, যেমন ধরেন যে প্রিসিংক্ট গুলোর কথা আমি বলছি, নট স্টেট ওয়াইজ প্রিসিংক্ট, আমি একদম স্পেসিফিক জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, যে জায়গাগুলো, যেমন ধরেন টেক্সাসের বর্ডার উইথ মেক্সিকো, এখানে কিন্তু প্রায় মানে হিসপ্যানিক লোকরাই বসবাস করে, কিন্তু সেখানে হ্যারিস খুব একটা সুবিধা করতে পারেনি নির্বাচনে। এবং অন্যান্য জায়গায় তো আমরা একটা প্যাটার্ন দেখছি, যেমন ধরেন আপনার নেভাডাতে, যেখানে প্রচুর হিসপ্যানিক আছে, কিন্তু সেখানে হ্যারিস সুবিধা করতে পারেনি যেখানে করার কথা ছিল। হ্যাঁ, কাজে আমার যেন মনে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির সমস্যা হলো যে তার যে মেইন যে স্ট্রেংথ,
সেই স্ট্রেংথের মধ্যেই রয়েছে একটা অলিখিত বিভাজন, ইনভিজিবল ডিভিশন, এবং সেটাকে একত্র করার জন্য যে ধরনের আহ, মানে প্ল্যান করা উচিত এবং যে ধরনের কাজ করা উচিত, সেখানে আমরা দেখছি যে একটা দারুণ শৈথল্য, সেখানে কোনো অ্যাকশনস আমরা দেখছি না। কাজেই আমার যেন মনে হচ্ছে যেন একটা ডিসজয়েন্টেড পলিটিক্যাল অর্গানাইজেশন সামনে নির্বাচনে যে তারা কি করতে পারে তাতে আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। জি, প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, সামনের নির্বাচনের কথা যদি ধরি, এখন আসলে ডেমোক্রেটদের ভেতরে যে একটা ভঙ্গুর অবস্থা, সামনের নির্বাচনের জন্য আসলে এই দল কতটুকু প্রস্তুতি নিতে পারবে, কিংবা সামনের নির্বাচন আসলে কতটা শক্তভাবে সাধারণ মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবে বলে আপনি মনে করছেন? এটা প্রথমত হচ্ছে যে এটা নিঃসন্দেহে কনসার্নের বিষয়, এটা অনেক বড় উদ্বেগের বিষয়, কোনো সন্দেহ নাই। তবে আমি জাস্ট হচ্ছে যে একটু ভিন্ন আঙ্গিক থেকে এই কনসার্নটাকে ফোকাস করার চেষ্টা করব। আমরা যদি ধরেন ইন্ডিয়ার সিচুয়েশনটা দেখি, ইন্ডিয়াতে যখন আপনার কংগ্রেস ছিল, এরপরে বিজেপি আসলো, বিজেপি আসার পরে যে আলট্রা রাইট যে মুভমেন্টটা শুরু হলো এবং সেটা তুঙ্গে পৌঁছালো, আপনি দেখেন যে কংগ্রেসের মতো এত বিশাল একটা শক্তিশালী দল অনেকটা মানে হচ্ছে যে টোটালি নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এখন আমি ইন্ডিয়ার সাথে আমেরিকাকে তুলনা করতে চাই না, কিন্তু যে জায়গাটা কনসার্ন সেটা হচ্ছে যে বর্তমান প্রশাসন যেভাবে বিভিন্ন ফ্রন্টে আপনার আলট্রা রাইট বিষয়গুলোকে বা পলিসিগুলোকে প্রমোট করছে, সেটার প্রভাব না এরকম পর্যায়ে পৌঁছায় যে ডেমোক্রেটদের সিচুয়েশন নেক্সট ইলেকশনে আরো ভয়াবহ অবস্থা তৈরি করবে। যেমন একটা ধরেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা ইমিগ্রেশন পলিসি হচ্ছে খুবই হার্শ, খুবই কঠোর পলিসি। আপনারা দেখছেন কিভাবে সেটা ভেতরে এবং বাইরে এটা প্রভাবিত করছে। এখন আপনি যদি ডেমোক্রেটদের আপনি ভোট ব্যাংকিং যদি চিন্তা করেন, ডেমোক্রেটদের মেজরিটি ভোটার কারা, আপনি দেখবেন একটা বড় অংশ আসে আপনার ইমিগ্রেন্ট কমিউনিটির কাছ থেকে। তা আপনি দেখেন এই হার্শ পলিসিগুলো যখন আপনার ইমিগ্রেন্টদের ফ্লোটা যখন কমিয়ে ফেলবে, সেটারও কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে ডেমোক্রেটদের আপনার হচ্ছে ভোট ব্যাংকের উপর। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা মনে করি যে আমেরিকা একটা দেশ যেখানে হচ্ছে যে মোটামুটি ভাবে একটা ব্যালেন্স, দুইটা পার্টি একটা ব্যালেন্স ইয়েতে থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা আগের মতো আগের ওই সিচুয়েশনের সাথে বর্তমান সিচুয়েশনকে কম্পেয়ার করলে উই মাইট মেক এ মিস্টেক। যে এখানে এখনকার যে পলিসি, এখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন, এখনকার যে ফোকাস এবং যে চেঞ্জ গুলো আসছে, এই চেঞ্জ গুলো এটা খুবই অ্যালার্মিং। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে ডেমোক্রেট পার্টির অনেক সক্রিয় ভূমিকা প্রয়োজন। তারা যদি নিশ্চিত থাকে তাহলে সেটার জন্য আলটিমেটলি খেসারতটা কিন্তু আমেরিকান সিটিজেনদেরকে দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এটা রিয়েলি কনসার্ন, এবং হচ্ছে যে খুব দ্রুতই তাদের হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে চলে আসা জরুরি। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমেরিকা এবং চায়নার যে দ্বন্দ্ব চলছে, ট্যারিফ দ্বন্দ্ব চললো, বাণিজ্য দ্বন্দ্ব চললো, এখন আবার দুই দেশের ব্যক্তিদের উপরে স্যাংশন দেওয়ার পরে এক ধরনের কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। আজকে ট্রেজারি সেক্রেটারি কিন্তু বলেছেন যে এটা আসলে এই যুদ্ধটা আসলে টেকসই নয়, এবং তিনি আশাবাদী যে দুই দেশ নিশ্চয়ই আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসবে। এই বিষয়টা নিয়ে আসলে তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে যে, ভারতে যে মোদির সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে তিনি আসলে ভারতের সাথে বন্ধুত্ব করে একসাথে চায়নার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আমেরিকা চায়নার মধ্যে কি আদৌ সামনের দিনগুলোতে কূটনৈতিক আলোচনা বাড়বে, মানে সম্পর্কের বরফ গলবে, নাকি উল্টো হচ্ছে আমেরিকা এবং ভারতের এই বন্ধুত্ব আরো বেশি আমেরিকা এবং চায়নার সম্পর্ককে আরো বেশি খারাপ করে তুলবে? না, আমার মনে হচ্ছে যে আমরা যতটা জানি ডোনাল্ড ট্রাম্পকে, হি ইজ ট্রানজ্যাকশনাল। আমি আপনাদেরকে অনেকবার বলছি, হি ইজ ভেরি ক্লেভার, এবং হি ইজ এ ভেরি, অনেকে প্রশ্ন করবে যে সে তো ব্যাংক্রাপসি হয়েছে, কাজে সে বিজনেসে যদি খুব তার অ্যাকিউমেন্ট থাকে তাহলে কিভাবে ব্যাংক্রাপসি। আমি দর্শকদেরকে বলবো যে যুক্তরাষ্ট্রে বড় বড় কর্পোরেশন ব্যাংক্রাপসিকে ব্যবহার করে
লাভের জন্য, তাদের ব্যাংক্রাপসির মাধ্যমে তারা কিন্তু লাভ নিয়ে নেয়। কাজেই মানে ব্যাংক্রাপসির বিভিন্ন শেড রয়েছে, কিন্তু একটা জিনিস রয়েছে, যেমন ধরুন আমারই একটা শপিং সেন্টার একটা কোম্পানি, বেশ বড় কোম্পানি, সে ব্যাংক্রাপসি ঘোষণা করেছে। কেন করেছে? যে তারা একটা সুতে পড়েছে, সিভিল সুতে, সেটাকে অ্যাভয়েড করার জন্য তারা ব্যাংক্রাপসি ঘোষণা করেছে। কিন্তু দেখলাম যে কোম্পানির কিছু আসে যায়নি, আমাকে ভাড়া ঠিক রকমই দিচ্ছে। কাজে যে এই যে জিনিসগুলো রয়েছে বলে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাংক্রাপসিকে আমরা মানে কনসিডার করব, কিন্তু তার ওভারঅল সাকসেস দেখুন, ব্যবসাতে সে কত বড় উস্তাদ, যে ক্রিপ্টোকারেন্সিতে এবং তার একটা প্ল্যাটফর্ম, এবং যে সোশ্যাল মিডিয়াতে ট্রুথ সোশ্যাল, এ দিয়ে কিন্তু সে আগে ছিল 3 বিলিয়নের মতো তার অ্যাসেট ছিল, এখন সে 20 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কাজে এ লোকটা ব্যবসা বাণিজ্যের কোথায় কি সুযোগ সুবিধা আছে খুব ভালো করেই জানে। আমার ধারণা যে চীনের সঙ্গে তার কম্প্রোমাইজ হবে, এই ঝগড়াটা দীর্ঘকাল চলবে না। কারণ এই ঝগড়াটা যদি দীর্ঘকাল চলে এই ট্যারিফ নিয়ে, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে তার একটা বিরাট প্রভাব ফেলবে নেগেটিভ ভাবে, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প তার নিজের জন্য, কারণ সে জানে যে সে তার লেগাসিকে দীর্ঘায়িত করতে চায়। এমনকি আমি বিস্মিত হব না যদি সে শরীর ভালো থাকে 2028-এ সে দাঁড়াতে পারে, অথবা তার মেয়েকেও দাঁড় করিয়ে দিতে পারে। কাজে তার দীর্ঘকালীন প্ল্যানও আছে, শর্ট টার্ম প্ল্যান আছে। এগুলোকে সাকসেসফুল করার জন্য সে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে নিম্নতম গতি, এটাকে সে বাধা দেবেই। কাজে সেই কারণে আমি মনে করি তার নিজের ইন্টারেস্টের জন্যই সে বার্গেন করবে। আরো একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, চীনের সঙ্গে যে আমাদের যে আর্থিক সম্পর্ক, বিশেষ করে ট্রেড রিলেশনশিপ, তার একটা ন্যাচারাল কম্পোনেন্ট আছে, কিন্তু আরেকটা কম্পোনেন্ট আছে যেটা আমাদের মানে অন্যায্য ব্যাপার আছে। যেমন ধরেন আমাদের যেটা আমাদের যে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা কিন্তু চীন বারবার ভায়োলেট করেছে, তারা ওটাকে কপি করে তারা মার্কেটিং করছে, এগুলো কিন্তু বেআইনি কাজ। তারপরে যে ট্যারিফের সিচুয়েশনটা বাইরেও, যেটাকে আমরা বলি নন ট্যারিফ ব্যারিয়ার ফর বিজনেস, সেটা আমি নিজেই চীনে গিয়ে দেখেছি যে ওই ব্যারিয়ার রয়েছে, যে তারা কারেন্সি ম্যানিপুলেট করে, তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেয়, তারা আপনার বিভিন্ন ভাবে আপনার যেমন ধরেন একটা জাহাজ যাচ্ছে, সেই জাহাজের মাল খালাস সেটাকে দীর্ঘায়িত করছে, ইত্যাদি বিভিন্ন মিনসের মাধ্যমে সাবসিডি দিচ্ছে। হ্যাঁ, যেটা সব সাবসিডিগুলো কিন্তু নট অ্যালাউড অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড ট্রেড রুলস, সেগুলো দিচ্ছে। কাজে এই সমস্ত কারণে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে, এটাকে কিন্তু আমি সমর্থন করি, কিন্তু এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমাদের ক্ষতি হবে। কিন্তু আমার ধারণা যে এটা দীর্ঘায়িত হবে না, এটার একটা সলিউশন আসবে, কারণ চীন এটাকে অ্যাফোর্ড করতে পারবে না, চীনেরও একটা টলারেন্স লিমিট আছে। কাজে দুই পক্ষই আসবে, এসে এটার একটা সুষম সমাধান হবে, যেখানে যুক্তরাষ্ট্রের যে কনসার্ন গুলো তার অনেকগুলোকেই চীন মানতে বাধ্য হবে। তবে ভারতের সঙ্গে যে বন্ধুত্বটা, আমি এটাকে দেখছি মোর বাইল্যাটারাল দেন মাল্টিল্যাটারাল। আপনি জানেন যে জেডি ভ্যান্স হলো ভারতের জামাই, তার স্ত্রী উষা ভ্যান্স হলো ভারতীয় মহিলা, হ্যাঁ, থার্ড জেনারেশনস ইন আমেরিকা। কাজে উষা ভ্যান্স তো ইন্ডিয়ার মেয়ে, তারই হলো মানে বর হলো জামাই, জামাইবাবু গেছেন, কাজে এটা তো একটা স্পেশাল ব্যাপার। হ্যাঁ, জামাই গেছে, এমনকি মোদির সঙ্গে সে স্পেশালি নিজের আলোচনা করেছে। তাতে আমি মনে করি যে বর্তমানের ডিসকাশনে বাইল্যাটারাল যে ট্রেডের ব্যাপারটা, যে আনইভেন ট্রেড ছিল ভারতের সঙ্গে, ট্যারিফ যুক্তরাষ্ট্র করতো 2.3% আর ভারত করতো 17.5%, এটা তো একটা আনফেয়ার ব্যাপার। এটার ব্যাপারে আমার মনে হয় একটা সলিউশন হবে। তবে যেটা আপনি বলেছেন আমি তার সঙ্গে কিছুটা একমত, যে এর বাইরে যেটা ওই মানে যেটা কোয়াডের ব্যাপারটা, এশিয়া প্যাসিফিকের ঘটনা কিছু থাকবেই। কারণ
আহ, যেখানে আমরা দেখছি যে বিশ্ব গ্লোবাল পলিটিক্সে, জিও পলিটিক্সে ভারত যুক্তরাষ্ট্রের বর্তমানে বন্ধু, এবং এই বন্ধুত্ব আরো গাঢ় হচ্ছে, এবং জেডি ভ্যান্সের মাধ্যমে এটা কিন্তু আরো গাঢ় হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু চিন্তা করতে হবে যে যুক্তরাষ্ট্র ভারত যদি আরো গভীর বন্ধুত্বে যায়, তাহলে বাংলাদেশ কি করবে? তারা কি চীনের দিকে ঝুঁকে পড়বে? ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাটিটিউড, তাতে কিন্তু সে যদি মনে করে যে বাংলাদেশ বেশি ঝুঁকে পড়েছে চীনের দিকে, তাহলে কিন্তু সে অ্যাকশনে চলে যাবে, খুব সিরিয়াস অ্যাকশন। এগুলোরও কিন্তু বাংলাদেশকে চিন্তা করতে হবে। কাজেই আমি মনে করি কিন্তু যে বাংলা এই যে ডক্টর মোস্তফা সরোয়ার একটু যুক্ত করবেন কিনা, বাংলাদেশ যদি ঝুঁকে পড়তেও চায়, চীন কি বাংলাদেশকে সেভাবে টানবে কিনা? আমার মনে হয় চীন বাংলাদেশকে টানার চেষ্টা করবে, কিন্তু চীনের কতগুলো লিমিটেশন রয়েছে। হুম হুম যেমন আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশকে সবচেয়ে বেশি দান করেছে, সবচেয়ে বেশি টাকা দিয়েছে, যেগুলো মানে গিফট, সেটা যাচ্ছে আমেরিকার পক্ষ থেকে। চীন দিচ্ছে লোন, লক্ষ্য করে দেখো, চীনেরটা হলো লোন, এবং ইন্টারেস্ট রেটটাও কিন্তু অত মানে কম নয়। কাজেই আমাদের দেখতে হবে যে বাংলাদেশের আসলে স্বার্থ কোন দিকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব মানে আমাদের স্বার্থ এনে দেবে, নাকি চীনের সঙ্গে বন্ধুত্ব আমাদের এনে দেবে, অথবা দুজনার সঙ্গেই বন্ধুত্ব, মানে ব্যালেন্সিং করে দুজনার সঙ্গে বন্ধুত্ব করা, যাতে বিশেষ করে যুক্তরাষ্ট্র যাতে খেপে না যায়, এই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে। চীন অনেক ফ্লেক্সিবল হয়, হ্যাঁ, মানে চীনের মেইন উদ্দেশ্য হলো ব্যবসা করা, যা আমরা দেখছি। সে কিন্তু যুদ্ধে জড়িত হয় না। আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা দেখছি যে চীনের স্বাধীন দেশ হিসেবে, মানে স্বাধীন আমি বলছি, স্বাধীন তো সবসময়ই ছিল, কিন্তু মানে 49-এর টেক ওভার বাই মাওসেতো, কমিউনিস্ট গভর্নমেন্ট পাওয়ারে আসার পর থেকে আমরা দেখছি তারা কিন্তু কোথাও যুদ্ধে, এমনকি ভিয়েতনাম যুদ্ধে পর্যন্ত তারা নিজেদের সৈন্য পাঠায়নি। লক্ষ্য করে দেখুন, হ্যাঁ, কোরিয়ার যুদ্ধে সৈন্য পাঠিয়েছে যখন ইয়েলো রিভার ক্রস করেছে, মানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনী যখন ইয়েলো রিভার ক্রস করেছে, তখন তারা এসেছে, কিন্তু আবার চলে গেছে। কাজে তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে এত গভীর বন্ধুত্ব, কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু তারা এমনকি মানে মানে একটা ভিজিবল মোবিলাইজেশন অ্যালং দা, মানে যেটা আমরা জানি যে ইসের যুক্ত মানে ভারত এবং চীনের যে বর্ডার অনুযায়ী, সেখানে কিন্তু তারা সৈন্য সমাবেশ যে করবে একটা ভিজিবল, সেটাও কিন্তু তারা করেনি। কাজে তারা এমনি সমর্থন দেয়, কিন্তু যুদ্ধে যায় না। কাজেই তার মেইন উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য, এবং এই ব্যবসা বাণিজ্য চায়না ইজ ভেরি ফ্লেক্সিবল। তারা দেখবে তার কোথায় লাভ আছে, সেটা সে করবে, তাতে তাদের আইডিওলজি কখনো ভিতরে তাদেরকে বাধা দেবে না। তার অর্থ আমি মনে করি যে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বটাকে গভীর করা উচিত। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার পর্যালোচনা শুনি। যে কয়টা ন্যারেটিভ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে যে এই যে ট্যারিফ আরোপের ক্ষেত্রে ইউজ করতেছে, আমার কাছে মনে হচ্ছে সেটার দিকে একটু মনোযোগ দেওয়া যেতে পারে। মোস্তফা ভাই যে বিষয়গুলো বলছেন, আর অনেকাংশে আমি ওনার সাথে এগ্রি করি। ট্রাম্প একজন হচ্ছে বিজনেস পারসন, এবং ইকোনমিক রিয়ালিটির অনেক কিছু তার অ্যাপ্রিসিয়েট করার, বোধগম্য হওয়ার কথা। কিন্তু সেইটা তার যে অ্যাপ্রোচ এবং যে পলিসি, সেটা কতটা সামঞ্জস্যশীল, সেটা যদি কেন ট্যারিফ আরোপ করা হয় বা আরোপ করছেন, সেই ন্যারেটিভ গুলো যদি খেয়াল করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত হচ্ছে আপনার ট্যারিফ আরোপ করা হয় আপনার হচ্ছে যে স্থানীয় যে ইন্ডাস্ট্রি, সেটাকে চাঙ্গা করার জন্য, এবং এটা অনেক লং টার্ম বিষয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি, যেটা এই ঘাটতিটাকে হচ্ছে কমিয়ে আনা। চায়না এবং আপনার হচ্ছে যে ইউএস এর মধ্যে প্রায় আপনার $263 বিলিয়ন মতো আপনার বাণিজ্য ঘাটতি আছে, অর্থাৎ চায়না বেশি এক্সপোর্ট করছে কম্পেয়ার টু ইউএস। তো এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা ন্যারেটিভ যে তারা এই ডেফিসিট, যা ঘাটতি, যেটা কমিয়ে আনতে চায়।
তো সেটা সাময়িকভাবে সেটা সাকসেসফুল হতে পারে এই 4 বছরের যে এবং এটাকে যদি পরে অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউ করে। আর 3 নম্বর যেটা, এই ট্যারিফ আরোপটাকে অনেক সরকার, অনেক অনেক দেশ একটা নেগোসিয়েশন টুল হিসেবে ইউজ করে, যে আমি তার সাথে হচ্ছে যে একটা দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে। তো আমি মোস্তফার সাথে এই জায়গায় এগ্রি করব, যদি ট্রাম্পের এই ট্যারিফ আরোপের প্রাইমারি উদ্দেশ্য যদি রিনেগোশিয়েট করা, যে প্রত্যেকটা দেশের সাথে যে ট্রেডটা সেখানে বিভিন্ন ধরনের গ্যাপ আছে, সেই গ্যাপটাকে কমিয়ে আনার জন্য যদি এটাকে একটা নেগোসিয়েশনের টুল হিসেবে সে যদি ইউজ করে থাকে, তাহলে দ্যাট মেক্স সেন্স। কিন্তু এটা ছাড়া আর অন্যান্য যে বিষয়গুলো, যে মানে লোকাল ইন্ডাস্ট্রি চাঙ্গা করা, সেটার অনেক ইকোনমিক ব্যাখ্যা আছে এবং সেটা এত ইজি নয় যে একেবারে আপনার উইদিন ফিউ লাইক ইয়ার্স ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছে, যে চায়নার সাথে যে প্রবলেমটা, সেটা যে ট্যারিফ, এটা সাবস্টেন্সিয়াল, মানে হচ্ছে যে ব্যাপক হারে এটা হচ্ছে ড্রপ করা হবে। সেখান থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে আসলে সে তার প্রাইমারি উদ্দেশ্য টু রিনেগোশিয়েট। এখন সেই রিনেগোশিয়েটের টার্মস গুলো কি হবে সেটা হয়তো আমাদের কাছে এখনো ক্লিয়ার, যে এতটুকু বোঝা যাচ্ছে যে এটা দিয়ে সে হচ্ছে একটা মানে হচ্ছে যে আলোচনাটা, রিনেগোসিয়েশনের একটা আলোচনা শুরু করার চেষ্টা করছে। তবে আমরা বিভিন্ন নিউজে দেখছি, অ্যানালিসিসে দেখছি যে আসলে ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যালি অনেক কথা বললেও বাস্তবসম্মত আলাপ কিন্তু এখনো শুরু হয়নি। সো আমরা আসলে জানি না যে এটা ফিউচার কোন দিকে পায়, কোন ডিরেকশনে এটা যাচ্ছে। এবং আপনি এটার যে অলরেডি যে হিকআপটা আপনারা দেখছেন, যে ইকোনমিক স্লো ডাউন হচ্ছে, তারপর আপনার ইয়েতে যে স্টক মার্কেটে আপনার এটার ইয়ে হচ্ছে, তারপরে ইনভেস্টরদের ভেতরে হচ্ছে যে অ্যাংজাইটি তৈরি হচ্ছে। তো এই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু কোনো দেশের ইকোনমির জন্য ভালো না। আর আমেরিকার ইকোনমি প্রভাবিত হওয়া মানে গ্লোবাল ইকোনমির হচ্ছে প্রভাবিত হওয়া। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাপ্রোচটা, যে মেথডে তারা আগাচ্ছে, সেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি হার্শ। আপনি যদি ট্রেড ডেফিসিট কমিয়ে আনার চিন্তা করেন, আপনি যদি লোকাল ইন্ডাস্ট্রিকে আপনি যদি রিভাইটালাইজ করার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে গ্র্যাজুয়াল অ্যাপ্রোচে আপনাকে আগাইতে হবে। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসিটা অনেক বেশি হার্শ এবং অনেক বেশি হচ্ছে যে অ্যাগ্রেসিভ। তো দ্যাট মাইট নট ব্রিং পজিটিভ রেজাল্টস ইন দি লং রান। জি, অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ যে তারা আসলে ট্রাম্প প্রশাসন তাদের কাছ থেকে এমন কিছু নথিপত্র চেয়েছিল যেটি আসলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এই যে বিষয়টা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ট্রাম্প প্রশাসনের যে পাল্টাপাল্টি যে অবস্থান, আমেরিকার উচ্চ শিক্ষা ব্যবস্থার যে স্বাধীনতা, সেটি নিয়ে আসলে নতুনভাবে বিতর্ক তৈরি করছে, সেটিকে আসলে প্রশ্নবিদ্ধ করছে। কতটা প্রশ্নবিদ্ধ করছে? হার্ভার্ড সম্পর্কে বলার আগে আমি বলবো যে আমার নিজের ব্যক্তিগত, আমি হার্ভার্ডে লিডারশিপ করেছি, কোর্স করেছি, তার মানে একাডেমিক লিডারশিপ। তারপরে আবার আমার 2 ছেলে হার্ভার্ড থেকে গ্রাজুয়েট করেছে। আমাদের 3rd জেনারেশন নাতনি, আমার ভাগ্নির বড় ভাগ্নির মেঝো মেয়ে, ও হার্ভার্ড থেকে গ্রাজুয়েট করেছে। এবং আমার ছেলের বউ, ও হলো হার্ভার্ডের মেডিকেল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্র্যাকটিস করে ওখানে। এবং ওর বাবা এবং 2 চাচা হার্ভার্ডের ফ্যাকাল্টি, এক চাচা হার্ভার্ড কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। এবং আমাদের বৌমার 7 জন কাজিন, 7 ফার্স্ট কাজিন, তারাও সব হার্ভার্ড গ্রাজুয়েট। কাজে বুঝতেই পারছেন যে হার্ভার্ডের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে স্বাধীনতা, তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিসার্চ, ফ্রিডম অফ থিঙ্কিং, ফ্রিডম অফ থটস, এগুলো কিন্তু অতি প্রয়োজনীয় জিনিস। এগুলোকে যদি বাধাগ্রস্ত করা হয়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের যে মানে পুরো বিশ্ব জুড়ে যে জ্ঞান বিজ্ঞানের জগতে যুক্তরাষ্ট্রের যে উচ্চতর পজিশন, সেটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে। এটা আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশনের খুব ভালোভাবে কনসিডার করা উচিত। এদের যেটা মেইন কনসার্ন যেটা বলছে, সেই কনসার্ন বলছে যে অ্যান্টিসেমিটিজম
এবং ইসলামোফোবিয়া, এই দুটোকে ওরা দিয়েছে মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে হার্ভার্ডের প্রেসিডেন্ট গার্বার কিন্তু নিজে জুইশ, এবং হার্ভার্ডের যেটা বোর্ড, যেটা যে সুপারভাইজারি বোর্ড যেটা হার্ভার্ডকে কন্ট্রোল করে, তারা কিন্তু অনেক, তাদের মধ্যে বিরাট অংশ হলো জুইশ লোকজন। কাজেই তারা তো এ ব্যাপারে খুবই সচেতন যে অ্যান্টিসেমিটিজম অথবা ইসলামোফোবিয়া সম্পর্কে। কাজে আমার যেন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে সেটা একটু আউট অফ প্রপোর্শন, সেটা একটু ওভাররিচ, এবং এটা আমার মনে হয় যে অচিরে, এবং হার্ভার্ড দেখুন চ্যালেঞ্জ করেছে, তারা কোর্টে গেছে, এবং হার্ভার্ড প্রেসিডেন্ট বলেছে যে ইটস নট ফর মানি, আমরা চাই স্বাধীনতা, মানে একটা একটা মানে একটা বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু শুধু হার্ভার্ডের জন্য না, যুক্তরাষ্ট্রের অন্যান্য সব ইউনিভার্সিটির প্রতি এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে কম বেশি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফান্ড কাট করেছে, কিন্তু হার্ভার্ডকে করেছে সবচেয়ে বেশি। এমনকি এর ট্যাক্স এক্সেম্পট তারা নাও দিতে পারে, যেটা প্ল্যান করছে। কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের শুভবুদ্ধির উদয় হবে, এবং যে কোর্টে, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জুডিশিয়াল ব্রাঞ্চরা, তারা আমার 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 ধারণা, আমার প্রেডিকশন, যে তারা হার্ভার্ডের স্বাধীনতার পক্ষে মতামত দেবে, ভার্ডিক্ট দেবে। কারণ এটা যুক্তরাষ্ট্রের, যে আমরা যে বিশ্বজুড়ে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, এটা হলো আমাদের জ্ঞানের জোরে, বিদ্যার জোরে, আমাদের টেকনোলজির জোরে, সেগুলো যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমার মনে হয় জুডিশিয়ারি, এমনকি মানে কংগ্রেসের কোনো কোনো লোকজনও এই ব্যাপারে আসবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে যেটা একটা পপুলার ফর রিপাবলিকান পার্টি, মানে ওদের যারা কনস্টিটিউয়েন্সি, বিশেষ করে কোর গ্রুপ, মাগা গ্রুপ, তাদের কাছে খুব একটা পপুলার ব্যাপার হলো DEI, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস। এই যে এই জিনিসটার বিরুদ্ধে কিন্তু এক্সট্রিম রাইট উইং প্রোপাগান্ডা কিন্তু দারুণ স্ট্রং। দে সিম্পলি হেট ইট। আমার প্রচুর বন্ধু আছে যারা রিপাবলিকান পার্টির, এবং বড় বড় ফান্ডার, হ্যাঁ, অসম্ভব পাওয়ারফুল লোকজন। কিন্তু আমি দেখেছি যে আজকে না, ধরেন আরো 7-8 বছর আগে, হ্যাঁ, যখন আমরা ধরেন হয়তো একটা লাঞ্চে গেলাম, আড্ডা দিচ্ছি, তখন কিন্তু তারা এই DEI এর এগেনস্টে, তাদের কিন্তু মেজাজ খুব খারাপ। দে ডোন্ট ওয়ান্ট ইট অ্যাট অল। ব্যাপারটা কি, DEI ছাড়া তো চলাও যাবে না, তবে এর যদি কোনো এক্সেস হয় সেটাকেও মেন্ট করতে হবে। আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই যে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস, এটার কোনটা কোনটা ফান্ডামেন্টাল এলিমেন্টস যেটা সবাইকে উপকার করে, এবং কোনটা কোনটা খারাপ এলিমেন্ট হতে পারে, কন্ট্রোভার্সিয়াল এলিমেন্ট হতে পারে, সেটাকে বাদ দিয়ে দেওয়া। এটা উভয় পক্ষ বসে ঝগড়া না করে, এনিমোসিটির দিকে না গিয়ে এটার একটা সিদ্ধান্ত আসলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য খুবই মঙ্গলজনক। এবং আমি আশা করব আমাদের এদেশের রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় হবে এবং এটা সলভ হবে। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছ থেকেও পর্যালোচনা শুনবো। একটু যুক্ত করবেন যে হার্ভার্ড প্রশাসনের পক্ষে যেটা সম্ভব হয়েছে, যে ট্রাম্প প্রশাসনের এই কাজের প্রতিবাদ করে একটা শক্ত অবস্থান নেওয়া, সব বিশ্ববিদ্যালয়ের পক্ষে হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কিংবা শিক্ষা ব্যবস্থার যে স্বাধীনতা, সেই জায়গাগুলোতে যেই সংকটগুলো সৃষ্টি হচ্ছে, সেটি আসলে সামনের দিনগুলোতে কি রকম আকার ধারণ করতে পারে বলে আপনি মনে করছেন? আমার কাছে যেটা মনে হয় যে হার্ভার্ড, কলম্বিয়া এবং কর্নেল, বিশেষ করে এই তিনটা বড় ইউনিভার্সিটি, এটা হচ্ছে টেস্ট কেস। এখানে যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আংশিক ভাবেও যদি সাকসেসফুল হয়, তারা যে বিষয়গুলো করার চেষ্টা করছে, যে পলিসিগুলো তারা ইনফোর্স করার চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে ইট উড বি গ্রিন সিগন্যাল ফর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টু মুভ ইভেন ফরওয়ার্ড। এবং সেটা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে প্রতিষ্ঠানগুলো হয়তো হার্ভার্ডের মতো আপনার রেজিস্ট করতে পারবে না, তাদের জন্য এটা খুব বেশি আপনার বিপজ্জনক হয়ে দাঁড়াবে।
তো আমার কাছে আমি যেটা দেখছি আর যে যে লসুটটা হার্ভার্ড করেছে, তারা শুরুতে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের ডক্টর মোস্তফা সরোয়ার আপনি এই কথাগুলো বলছেন, সেটা হচ্ছে যে তারা লসুটে বলেছে যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট আর হচ্ছে নলেজ, যেটা আমেরিকার ইনোভেশনস, তারপর আপনার ইকোনমিক সাকসেস এবং গ্লোবাল লিডারশিপ, এই তিনটা জায়গায় আমেরিকার যে সুপ্রিমেসি, আমেরিকার যে ডমিনেশন, এই ডমিনেশনের সোর্সটা কি? এই জ্ঞান এবং বিজ্ঞানে তাদের হচ্ছে যে উৎকর্ষ। আর এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেই অভিযোগটা করেছে, সেখানে হার্ভার্ড বলেছে যে প্রেসিডেন্ট গার্ভার বলেছেন যে হার্ভার্ডে অ্যান্টিসেমিটিজম বা অ্যান্টাই মুসলিম বিষয়গুলোতে সেখানে ভ্যালিড কনসার্ন আছে, কিন্তু দ্যাট ডাজন্ট হ্যাভ এনি connection with the research and development and science. তো ওই জায়গাতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্যগুলো আছে অনেক বেশি হচ্ছে যে বৈসাদৃশ্যপূর্ণ। তবে একটা জিনিস ট্রাম্প বলেছে, ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে যেখানে আমেরিকার অসংখ্য ফ্যামিলি যারা হচ্ছে যে যাদের বঞ্চনার শিকার, ইকোনমিক বঞ্চনার শিকার, সেখানে হচ্ছে ট্রাম্পের জন্য ডলার মানি এরকম ইন বিলিয়ন্স স্পেন্ড করাটা হচ্ছে যে এক ধরনের বিলাসিতা। তো আমার কাছে মনে হচ্ছে সেই বিষয়টা অনেকে বলছেন না, কিন্তু সেটা একটা ভ্যালিড একটা ইস্যু। এখন এটা কতটা ফ্যাক্ট বেস, এটার কতটা এভিডেন্স আছে সেটা আমাদের কাছে ক্লিয়ার না, কিন্তু এটা একটা ভ্যালিড কনসার্ন। যে আমাদের দেশে যেরকম বলে না যে আপনার কুয়েটে যে টাকা গভর্নমেন্ট ইনভেস্ট করে, সেটা 70-80% লোক হচ্ছে বাইরে চলে যায় এবং তারা পার্মানেন্টলি সেখানে সেটেল হয়ে যায় আর পেছনে আসে না। তো দেয়ার আর প্রপোজিশন যে ইনস্টিড অফ giving all the money to Kuwait, why not we invest like for the other colleges like the agricultural college আছে বা আরো টেকনিক্যাল যে বিভিন্ন ধরনের অনেকটা এরকম একটা পয়েন্ট আছে, সেটা অনেক বেশি আলাপ করতে, কিন্তু এটা একটা ভ্যালিড কনসার্ন যে হার্ভার্ড ইজ প্রিভিলেজড বাই দ্যাট ডলার মানি, which should not be the case like blatantly. তো আমার কাছে মনে হয় যে কনসার্নের এটা একটা মধ্য জায়গায় আসবে। তা আপনি যে প্রশ্নটা করেছেন, এটার সুদূরপ্রসারী ফল আছে, পরিণাম আছে, যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে জিনিসগুলোতে ইউনিভার্সিটিগুলো রেসপন্স চাচ্ছে সেখানে যদি সাকসেসফুল এবং আংশিকভাবে সাকসেসফুল হলে এটা অন্যদের জন্য বিপজ্জনক, বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। দুজন থেকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, দুজনের প্রতি কৃতজ্ঞতা। আপনারা দুজন আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। বাই। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। TVN 24 নিউজ নেটওয়ার্কের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN 24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।